তো হ্যালো, নমস্কার। তো আমি মৈনাক কুমার সরকার, বর্তমানে একজন অপটোমেট্রিস্ট। তো আজ একটু অপটোমেট্রি বা চোখের বাইরে একটা খুব ছোট্ট একটা গল্প বলবো। এই গল্পটা আমিই লিখেছি। তো দেখুন আপনাদের প্রত্যেকের কেমন লাগে গল্পটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো একটা ছোট্ট গল্প। তো কি হলো, একবার এক দেবী ছিল। তো দেবী খুব শান্ত ছিল। তার দেবীর তেজ বল অসীম ছিল। এবার কি হলো, দেবীর কাছে হঠাৎ করে কিছু মশার দল এলো। মশারা বলল দেবীর শরীর থেকে রক্ত খাবে। দেবী তো দয়ালু ছিল, বললো ঠিক আছে খা, তবে অল্প খাবি, ঠিক সেইটুকু খাবি যেটুকুতে তোদের পরিবারের পেট ভরে যায়। বেশ, দেবী রাজি। মশারা এবার দেবীর শরীর থেকে রক্ত খেতে লাগলো। তো কি হলো, মশা দেবীর শরীর থেকে রক্ত খাওয়া শুরু করলো। আর দেবীর শরীরে নিজ থেকে রক্ত তৈরি হয়ে যেত। মশারা একটু একটু করে রক্ত খেত এবং দেবীর শরীরে কি হলো, আবার সেই রক্ত তৈরি হয়ে যেত। তো দেবীর শরীরে রক্তের কোনো ঘাটতি তৈরি হলো না এবং এতে দেবীরও কিন্তু কোনো কিছু এসে গেল না। তো কি হলো, এবার দিন গেল, বছর গেল, মশার সংখ্যা প্রায় বেড়ে বেড়ে দ্বিগুণ হতে লাগলো। দ্বিগুণ থেকে বেড়ে প্রায় 100 গুণ হতে লাগলো। 100 গুণ থেকে সেটা বেড়ে কোটি গুণে বাড়লো। মশার সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে থাকলো। কিন্তু তাও তাদের সম্মিলিত সংখ্যা দেবীর আকারের তুলনায় সমুদ্রের এক ফোঁটা জলের মতন। যেমন এই মহাসমুদ্রে এক ফোঁটা জল বা এক ফোঁটার কি অস্তিত্ব আছে তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয়। ঠিক তেমনই মশার সংখ্যা লক্ষ কোটিতে গেলেও কি কি দাঁড়ালো, যে তাদের যে আয়তনটা কিন্তু এই দেবীর সেই রকমই রইল। অর্থাৎ মশার সংখ্যাটা 1,00,000 কোটি যতই হোক না কেন, দেবীর সামনে কিন্তু তারা সেই ছোট ছোট সেই ফোঁটার মতোই রয়ে গেল। তো এইবার কি হলো, মশারা কিন্তু এবার দেবীর শরীরটাকে একটু একটু করে কামড়াতে আরম্ভ করলো এবং সেখান থেকে রক্ত খাওয়া আরম্ভ করলো। মশারা কিন্তু এবার দেখলো যে দেবীর শরীরে রক্ত তো শেষই হচ্ছে না। তো দেবীর শরীরে রক্ত সত্যিও শেষ হচ্ছে না। তো তাই তারা কি করলো, নতুন নতুন যন্ত্র বানালো দেবীর শরীর থেকে শুধু ওইটুকু অংশ থেকেই রক্ত বার করার জন্য। এইবার দেবীর শরীরের ওইটুকু অংশে রক্ত ধীরে ধীরে একটু কমে গেল। ঠিক আছে। তো কমার পর কি হলো, যে সেই অংশে একটুখানা ঘা হওয়া শুরু করলো। আমি আবারও বললাম যে মশারা লক্ষ কোটি সংখ্যায় হতে পারে, কিন্তু তারা দেবীর যেইটুকু অংশ থেকে রক্ত খাচ্ছিল সেই অংশটুকু দেবীর সাপেক্ষে এতটাই ক্ষুদ্র যে সেই অংশটিকে আমরা কিন্তু ধরে নিতে পারি গোটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা জলের মতন। তো ওই অতটা ক্ষুদ্র অংশ থেকে কিন্তু ওই লক্ষ কোটি মশা রক্ত খেতে আরম্ভ করলো, কারণ তারা অতটাই ক্ষুদ্র এবং নগণ্য। তো এবার কি হলো, কিন্তু তাও যেহেতু দেবীর ওইটুকুনি শরীর, তো এবার হচ্ছে মশার সংখ্যা তো বাড়ছে ধীরে ধীরে। তো ওইটুকুনি অংশেই কি হলো, এবার হচ্ছে রক্ত অনেক খাওয়ার ফলে সেই অংশে একটা ইনফেকশন তৈরি হলো। তো এতে কিন্তু দেবীর কিছু এসে গেল না, কারণ আমি আগেই বললাম যে দেবীর শরীরের ওই অংশটা খুবই ছোট, খুবই নগণ্য অংশ দেবীর শরীরের ওইটুকুনি অংশ। তো একটু ঘা হলো, তো দেবীর কিছু এসে গেল না। কিন্তু ওই ইনফেক্টেড রক্ত খেয়ে কি হলো, মশাদের জীবন বিপন্ন হতে শুরু করলো। একটু একটু করে এবার ধীরে ধীরে কি হলো, মশারা মরতে আরম্ভ করলো। তো মশারা এইভাবে ধীরে ধীরে একটু একটু করে যখনই মরতে আরম্ভ করলো, তো এবার মশার মনে প্রশ্ন জাগলো। মশার মনে কি প্রশ্ন জাগলো, তা কি তারা এবার ভাবতে লাগলো নিশ্চয়ই দেবীর কিছু হয়েছে তাই তাদের জীবন বিপন্ন। নিশ্চয়ই দেবী এবার তাদের উপর ক্রুদ্ধ হয়েছেন, তাই হচ্ছে তাদের জীবনটা বিপন্ন হয়ে গেছে। তাই তারা সিদ্ধান্ত নিল যে এইবার দেবীকে বাঁচাবে, তাই এখন থেকে আর রক্ত খাওয়া কমিয়ে দেবে। এবার তারা একটা সিদ্ধান্ত নিল, কিন্তু মশা তো মূর্খ, তারা তো জানে না যে তারা দেবীকে তারা কি বাঁচাবে। সত্যিই তো মশারা এতটাই মূর্খ যে দেবীকে তারা কি বাঁচাবে। এই দেবী যদি একটা ছোট্ট হাঁচি দেয় তা তাদের লক্ষ কোটির সংখ্যা তো এক ঝটকায় শেষ। দেবী তাদের বারবার বলেছিল যে ঠিক যেটুকু দরকার সেইটুকু খা না, কিন্তু তারা তো কথাই শুনলো না। উল্টে তারা কি করলো না, সেই কথা তো শুনলোই না, বরং নতুন নতুন যন্ত্র বানালো, কি করে আরো বেশি করে রক্ত দেবীর শরীর থেকে টানা যায় সেই প্ল্যানটা করলো। এইবার হচ্ছে মেন কথায়, যে এই জিনিসটা আমি বলেছিলাম আমার গল্পের মেন অংশ এটাই, যে দেবী ওই লক্ষ কোটি মশাকে তার শরীরের যেটুকু অংশে থেকে রক্ত খাওয়ার অনুমতি দিয়েছিল সেইটুকুনি অংশ দেবীর ওভারঅল শরীরের রেসপেক্টে এতটাই নগণ্য
যে সেটাকে একটা বড় মহাসমুদ্রে এক ফোঁটা জলের সঙ্গে তুলনা করা যায়। যেমন একটা মহাসমুদ্রে এক ফোঁটা জল, ঠিক তেমনই এক ফোঁটা জলের যেটুকুনি অকাত আছে বা একটা মহাসমুদ্রের রেসপেক্টে এক ফোঁটা জলের যেটুকু আয়তন, ঠিক দেবীও তার মহাশরীর থেকে সেই এক ফোঁটা জলের সমান অংশই ওই লক্ষ কোটি মশাকে দিয়েছিল, যাতে তারা রক্ত খেতে পারে এবং তারা যাতে ভালোভাবে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে। কারণটা কি না, কারণটা হচ্ছে দেবীর শরীরের বাকি অংশে রয়েছে অসীমিত তেজ। ওই তেজ কিন্তু মশারা নিতে পারবে না। তো দেবী সেই মশাগুলোকে ঠিক ওইটুকুনি অংশই দিয়েছে যেটুকুনি তেজ এই মশাগুলো নিতে পারবে। তো এই মশাগুলো এবার কি করলো, যে হচ্ছে তারা সেটাকে না বুঝে দেবীর ওই ছোট্ট অংশের মধ্যেই তারা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে নিজেদের সংখ্যা বাড়ালো, বাড়িয়ে হচ্ছে সেই অংশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে রক্ত খেতে আরম্ভ করলো। এবং শুধু তাই নয়, সেগুলোকে রক্ত খাওয়ার আছিলায় তারা হচ্ছে অনেক নতুন নতুন যন্ত্র বানালো। এবার ওরাই আবার বলতে আরম্ভ করলো যে দেবীকে এবার বাঁচাতে হবে, কারণ দেবী নাকি তাদের উপর ক্রুদ্ধ হয়েছেন। কিন্তু দেবীর এটা কি হাস্যকর নয় যে যে দেবী হচ্ছে এত বড়, তার এত তেজ, এত শক্তি, তাকে মশারা কিভাবে বাঁচাবে? তাই না? তাকে মশারা কিভাবে বাঁচাবে? যার এত শক্তি, এত তেজ, তাকে কি মশারা বাঁচাতে পারে কখনো? মশা কি করে নেবে? মশার কি রয়েছে? মশার কি কতটুকুনি আয়তন আছে যে সে দেবীকে বাঁচাবে? আর দেবী অত বড় এবং তার শরীরের মাত্র এক ফোঁটা জলবিন্দু সমান অংশটুকুই দিয়েছে 1,00,000 বা লক্ষ কোটি মশাকে খাওয়ার জন্য। তো মশার সংখ্যা যত বেড়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, তার দেবীর সামনে কি রয়েছে? যাক, এবার ওইটুকু অংশ যেখানে মশাগুলো থাকতো দেবীর শরীরে, সেটা মহাসমুদ্রের এক বিন্দু জলের সমান। শরীরের যত ছোট অংশই হোক না কেন, দেবীর তো এবার সেই অংশটা হিলিং হওয়া শুরু করবে। অর্থাৎ যে অংশটুকু মশারা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে তাদের লোভের জন্য, যে আরও বেশি রক্ত খাবো, দেবীর তো রক্ত শেষই হচ্ছে না, এই লোভে তারা যতটুকুনি অংশকে তারা ভোগ করছিল এতদিন পর্যন্ত, এবার সেই অংশটা হিলিং হতে শুরু করবে। এই হিলিং যেই হওয়াটা শুরু করবে, তো কি হবে, পুরোনো মশাগুলো এবার কি হলো, ধীরে ধীরে মরতে আরম্ভ করলো। কারণ খুব স্বাভাবিক ব্যাপার, হিলিংয়ের ফলে নতুন টিস্যু উৎপন্ন হবে শরীরে। আমরা জানি তো দেবীর শরীরেও এরকম একটা নতুন টিস্যু টাইপের উৎপন্ন হতে আরম্ভ করলো, যার তেজ বা যার শক্তি সেই মশাগুলোর আর সহ্য হলো না। তো এবার পুরোনো মশাগুলো কি হবে, ধীরে ধীরে সেগুলো কিন্তু মরে যেতে আরম্ভ করলো। এবং দেবী কি করলো, যে দেবীর সেই যে নতুন যে বা হিলিং হওয়ার ফলে তার শরীরের যে অংশটুকুনি যা পরিবর্তিত হয়েছিল, সেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এবার কি হলো, নতুন মশা আবার জন্ম নিল, যে নতুন মশাগুলো এই নতুন তেজকে সহ্য করতে পারবে। তো এই গল্পটা বেসিক্যালি কি সিগনিফাইজ করছে, তো আমার এই গল্পটা দেখে যেন মনে হলো যে বর্তমান মানুষের কথা মনে হলো। তো বর্তমান মানুষ কি একটু মূর্খের মতো কথা বলছে না, যে তারা বলছে যে আমরা সেভ ওয়ার্ল্ড, সেভ আর্থ, সেভ নেচার। তো প্রথম কথা, তাদেরকে একটা জিনিস বর্তমান মানুষকে বুঝতে হবে, যে মানুষের যেটুকুনি কর্মক্ষমতা আছে সেটা কিন্তু এই পুরো পৃথিবীর সাপেক্ষে খুবই কম। আবার প্রকৃতির রেসপেক্টের দিক থেকে ভাবতে গেলে তো আরও কম। আর হচ্ছে পৃথিবীরই বা কি কতটুকুনি আয়তন আছে? এই যে আমরা পাশে একটা সমুদ্র দেখতে পাচ্ছেন, এই এত বড় সমুদ্রের মধ্যে ঠিক এক ফোঁটা জলবিন্দুর যতটা গুরুত্ব, এই সমগ্র বিশ্ব প্রকৃতির কাছেও কিন্তু মানুষের অতটাই গুরুত্ব। শুধু মানুষ কেন, পৃথিবীরও কিন্তু গোটা মহাবিশ্বের রেসপেক্টে এইটুকুনি গুরুত্ব, যেটাকে প্রকৃতি বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো মানুষ পৃথিবীকে বাঁচাবে, মানুষ প্রকৃতিকে বাঁচাবে, এটা খুব অবান্তর কথা। কারণ হচ্ছে, যদি প্রকৃতি চায়, প্রকৃতি হচ্ছে দেবীর মতন। আমরা হচ্ছে পুরুষ প্রকৃতির কনসেপ্ট আমাদের হিন্দু ধর্মে কিন্তু অনেক পুরনো। তো প্রকৃতি হচ্ছে দেবীর মতন, আর আমরা মানুষরা কিন্তু মশার মতন। তো আমরা যদি বলি যে প্রকৃতিকে বাঁচাবো, প্রকৃতির এখন ক্ষতি হচ্ছে, আমরা বাঁচাবো, আদতেও প্রকৃতি আমাদের এই সমস্ত কিছুর ধারে না। প্রকৃতি প্রকৃতির মতন চলবে, ঠিক আছে? কিন্তু কি হবে, আমরা যে প্রকৃতির যেটুকুনি অংশের ওপর ভোগ করছি, যেটুকুনি অংশকে ক্ষতিগ্রস্ত করছি, সেই অংশটুকু আবার নতুন করে তৈরি হবে। আর যেই নতুন করে তৈরি হবে, তখন আমাদের প্রজাতির মানুষগুলো শেষ হয়ে যাবে, নতুন প্রজাতির হয়তো কিছু জন্ম নেবে। সেটা হয়তো 100 বছর বা 200 বছরও হতে পারে।
কিন্তু সেটা দেখতে হবে, এবং প্রকৃতির কাছে এই 100-200 বছর কোনো ব্যাপার নয়। হয়তো এই মানুষ শেষ হয়ে গেল এবং তারপরে আবার নতুন একটা বিবর্তনবাদ বা নতুন একটা রিভলিউশন চলে এলো, ঠিক আছে? তো সেটা প্রকৃতির কাছে 100-200 বছর কেন, প্রকৃতির কাছে 1,00,000 বছরও কিন্তু কোনো কিছু না তার হাতের মুঠোয়। সুতরাং হচ্ছে মানুষ প্রকৃতিকে কিভাবে বাঁচাবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট আছে আমার। তো এটা বলাটা যথেষ্ট হাস্যকর, কারণ আমরা প্রকৃতি হচ্ছে মা, এবং হচ্ছে প্রকৃতি হচ্ছে দেবীর স্বরূপ। সেই হচ্ছে সর্বশক্তিশালী, তার উপরে কিন্তু কেউ নেই। ঠিক যেমনটা বিশ্ব প্রকৃতির সামনে মানুষের অবস্থান যেমনটা অতি নগণ্য, ঠিক তেমনই হচ্ছে মহাবিশ্ব বা সমগ্র ব্রহ্মাণ্ড বা আকাশগঙ্গা আছে, তার রেসপেক্টে কিন্তু পৃথিবীর অবস্থানও কিন্তু অতি নগণ্য। সুতরাং মানুষ যে বলছে যে বারবার যে প্রকৃতিকে বাঁচাবো প্রকৃতিকে বাঁচাবো, আদৌ সে কতটা সাকসেসফুল হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট আছে, কারণ সে অলরেডি প্রকৃতির একটা অংশকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ব্যাস। তো এইবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমি বিগত দিন ধরে ফেসবুকে খালি দেখছি যে গাছ লাগান গাছ লাগান। হ্যাঁ, তো গাছ লাগালে তো টেম্পারেচার সবাই বলছে যে অনেক কমে যাবে, হঠাৎ করে কমে যাবে, কিন্তু আদৌ কি এটা কতটা কি সুফলদায়ক হবে? কারণ হচ্ছে দেখুন, গাছ তো লাগাবো, ঠিক আছে, গাছ তো লাগাবো, কিন্তু সেই গাছ লাগানোর পর কি হবে? সেটা আমার বা আপনার যে ছেলে মেয়ে নেক্সট জেনারেশন জন্ম নেবে, সেই তো সেই গাছটাকে কেটে ফেলে দেবে, আপনার সামনেই কাটবে। তখন কি আপনি তাকে আটকাবেন? তো আমরা কি জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেছি? মিট কনজামশন করার কথা, কমানোর কথা কি কিছু ভেবেছি? মিট বা মাংস কনজামশন কথা। এখন এটা নিয়ে অনেকেই পিছনে লাগবেন যে মাংস কেন খাবো না, মাংস বেশি কেন খাবো না, এটা তো আমাদের নিজস্ব ব্যাপার, আমরা খেতেই পারি। খাওয়া নিয়ে বলার কে? দেখুন, খাওয়া নিয়ে আমি বলার কেউ না। আপনারা যদি মানে আশা করছি আপনারা সবাই শিক্ষিত এবং নিশ্চয়ই ভালো মতোই জানেন যে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন কী করে তৈরি হয়, এবং অ্যানিম্যাল মিট ডেয়ারি বা অ্যানিম্যাল মিট ইন্ডাস্ট্রি, ডেয়ারি ইন্ডাস্ট্রি কীভাবে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস তৈরি করছে সেই স্ট্যাটিস্টিক্স বা ডেটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে। গুগল, উইকিপিডিয়াতে যান, গিয়ে একবার পড়ে আসুন এবং দেখুন যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে। তো আমার কাছে এই ডায়লগটা খুবই বোরিং। সেভ ট্রিজ, সেভ আর্থ, সেভ ট্রিজ। গাছ বাঁচিয়ে কি হবে? দেখুন, আমি কিন্তু একদমই বলছি না যে গাছ কাটুন, গাছ কাটুন, গাছ কাটুন। কিন্তু সত্যি কথা বলুন তো, গাছ আপনি বাঁচালেন, আজকে একটা বৃক্ষ রোপণ করলেন, কালকে আপনার ছেলেই হচ্ছে আরেকটা জায়গায় কোনো বিজনেস বা নতুন গাড়ি নতুন কিছু করার জন্য সেই গাছটা কেটে উড়িয়ে দিল। আপনি কি তাকে আটকাতে পারবেন? কিছুতেই পারবেন না, কোনোভাবেই সম্ভব নয় তাকে আটকানো। তো সুতরাং ফেসবুকে তো এটা মোরালিটি না, এটা হচ্ছে ফেসবুকে মোরালিটি দেখাতে গিয়ে খালি বলছেন যে গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগালে একটা কি হবে না, একদিনের শুধু একটা মোরালিটি আসবে যে একটা মহৎ হয়ে যাব। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি যে জনসংখ্যা বৃদ্ধির জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রচুর পরিমাণে গাছ কাটা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানিম্যাল মিট কনজাম্পশন করার জন্য অ্যানিম্যাল ইন্ডাস্ট্রি যে পরিমাণে হচ্ছে মিথেন আর কার্বন ডাই অক্সাইড আমাদের এনভায়রনমেন্টকে গিফট হিসেবে দিচ্ছে, তার কিন্তু হিসেব কি আমরা রেখেছি? আমরা একদিকে বলছি গাছ লাগাও গাছ লাগাও, আর একদিকে আমাদের জিভের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা হচ্ছে চিকেন মটন উড়িয়ে যাচ্ছি অনিয়ন্ত্রিতভাবে। এর ফলে কি হচ্ছেটা কি? এর ফলে আমরা একদিকে বলছি গাছ লাগাও, আরেকদিকে কি করছি, জনসংখ্যা বৃদ্ধির ওপর আমরা কোনো ধারই ধারছি না। একটা কেউ বলছে না যে জনসংখ্যা কমাও, জনসংখ্যা কম থাকা উচিত। এই যুগে দাঁড়িয়েও দেখছি সবাই বলছে না, দুটো করে সন্তান রাখা উচিত, দুটো করে সন্তান রাখা উচিত। মেয়ে সন্তান হলে তাকে দ্বিতীয়টা তাকে ছেলে নিতে হবে। কি ধরনের মেন্টালিটিতে আমরা আছি অ্যাকচুয়ালি? এইটা কি ধরনের মেন্টালিটিতে আছি তাহলে কি গাছ লাগিয়ে কী লাভ হবে? আপনার ছেলে বা মেয়ে সে গাছটা প্রথমত কেটে দেবে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে ডিফরেস্টেশনের সবথেকে যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে গবাদি পশুর চারণভূমি তৈরি করার জন্য যে পরিমাণ জঙ্গল, যে পরিমাণ ডিফরেস্টেশন করা হয়েছে, তার হিসেবটা সমস্ত গুগলে পাই টু পাই দেওয়া আছে। গিয়ে একবার হিসাবটা করে নিয়ে আসুন এবং দেখুন যে একটা পোলট্রি ইন্ডাস্ট্রি বা হচ্ছে আমরা মুরগি কনজাম্পশন বা এত খাসি মুরগি করে আমরা এত উড়াচ্ছি চারিদিকে, এর ফলে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড, কত পরিমাণ মিথেন, কত পরিমাণ জল অপচয় হচ্ছে সেটা একবার দেখে আসুন। আর এই গবাদি পশুর বিচারের জন্য যে কী পরিমাণ ল্যান্ড কাটা হচ্ছে এবং ডিফরেস্টেশন কী পরিমাণ হচ্ছে সেটাও একবার হিসেব করে নিন।
সুতরাং আপনারা একদিকে বলছেন যে গাছ লাগান, আর একদিকে হচ্ছে চিকেন মাটন উড়িয়েই যাচ্ছেন, বারবিকিউ করে যাচ্ছেন, এবং শুধু তাই নয়, অত্যন্ত লজ্জার ব্যাপার যে এখন বেশ কিছু বারবিকিউতে খরগোশের মাংস থেকে শুরু করে অক্টোপাসের মাংস এগুলো পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের জিভের যে স্বাদ মেটানোর জন্য আমরা কি না কি করছি, গোটা গোটা ইকোসিস্টেমকে তো ধ্বংস করে দিচ্ছি, আবার তারপর থেকে বলছি গাছ লাগান। কি হবেটা কি গাছ লাগিয়ে? একদিনের মোরালিটি আসবে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর শুনুন, সব থেকে বড় কথা যেটা আমি আজকে বলবো, যে এই এনভায়রনমেন্ট এর যে এফেক্টের স্বরূপ যে জিনিসটা আসছে, যে জলের সংকট যেটা দেখতে পাচ্ছি, জলের লেয়ার কমে যাচ্ছে। মোটরগুলিতে হচ্ছে জল তুলতে গেলে আগের থেকে অনেক সময় লেগে যাচ্ছে, জলের লেয়ার কমে যাওয়ার ফলে ট্যাঙ্ক ফুল হতে অনেক সময় লেগে যাচ্ছে। তারপর হচ্ছে রাতের বেলা লো ভোল্টেজ হচ্ছে, ভালো করে অনেকের ঘুম পর্যন্ত হতে পারছে না। জলের এবার কিছুদিন পর হয়তো প্যাকেটে করা জলও বিক্রি হয়ে যাবে। তো ভালো করে শুনে রাখুন দাদা, বা যারা এরকম বলছেন যে গাছ লাগাও, আর এন্ড অফ দ্য ডেতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির দিকে কোনো নজর দিচ্ছেন না, বা আর বাকি জিনিসগুলোতে কিছু দেখছেন না, তারা কিন্তু এন্ড অফ দ্য ডে এটা মনে রাখবেন যে আপনারা মিডিল ক্লাস বা মিডিল ক্লাসের আমরা যারা আছি, তারাই কিন্তু এন্ড অফ দ্য ডেতে কিন্তু সাফার করব। যদি রাতের বেলা লো ভোল্টেজ থাকে, এত গরমে কিন্তু রাতে ঠিক মতন ঘুম আসবে না, এবং সেটা আমাদের পড়াশোনা, আমাদের ছেলেপিলেদের পড়াশোনা, এবং সেটা আমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাজে এফেক্ট দেবে। নেক্সট যেটা হচ্ছে, যেহেতু জলের লেয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে, মোটরের জল উঠতে সময় লাগছে, ঠিক আছে? তো এই সমস্যাগুলো কিন্তু বেথুয়ার মতন এলাকাতেও কিন্তু শুরু হয়ে গেছে, এবং যে শুধু গাছ লাগিয়ে একদিনের মোরালিটি দেখানো, এটাকে সবার প্রথমে আগে তো এটাকে বন্ধ করুন, ঠিক আছে? আগে তো এটাকে বন্ধ করুন। নেক্সট প্রতিজ্ঞাবদ্ধ হন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর এবার আমাদের নিজেদেরকে স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে, ঠিক আছে? জনসংখ্যা বৃদ্ধির ওপর, এবং হচ্ছে অ্যানিমাল মিট কনজাম্পশনের ওপর আমাদেরকে কিন্তু নিজের জিভের ওপর কিন্তু এবার একটু লাগাম দেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, সত্যি নিজের জিভের ওপর এবার লাগাম দেওয়ার সময় এসে গেছে। যদি এইসব না করে, যদি তাও এইসব যদি করতে পারি, তবেই কিন্তু কিছুটা হলেও হয়তো একটু আশার আলো দেখা যেতে পারে, নইলে কিন্তু কোনো আশার আলো নেই। অল্টারনেট কিছু খুঁজুন, যেমন হচ্ছে সোলার প্যানেল লাগানোর চেষ্টা করুন বাড়িতে। চেষ্টা করুন যে কীভাবে জলের অপচয়টাকে কমানো যায়, এবং আরও অন্যান্য কিছু চেষ্টা করুন। নাহলে শুধু সেভ ট্রিজ, গাছ লাগাও বললে পরের দিনই গাছ থাকবে না, ঠিক আছে? পরের দিনই গাছ থাকবে না। তো যাক, এই জিনিসটা আমি অনেক দিন ধরে দেখছিলাম এবং আমার মনে হলো শেয়ার করা। যদি আমি জানি যে এই ভিডিওটা দেওয়ার পর আমাকে অনেকে গালিগালাজ করবে, তো এটাতে আমার কিছু যায়ও আসে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমি ব্যাপারটাকে এখন অনেকটাই বুঝতে পেরে গেছি, কি করব, সায়েন্স নিয়ে এত বছর তো পড়লাম, তো জেনেছি যে কীভাবে হয়, মিথেন কার্বন ডাই অক্সাইড গ্যাস কী, কোথা থেকে উৎপন্ন হয়। তো যাক, এইটুকুই আজকে বলার ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার করে দেবেন, আর যদি গালাগালি দেওয়ার থাকে তো অবশ্যই দিতে পারেন। তো নমস্কার।